আসসালামু আলাইকুম। ডেইলি বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হাসিবুলের মৃত্যু। শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেএমপি কমিশনার। প্রথম দায়িত্ব জনগণের পক্ষে অবস্থান নেওয়া, বলেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তিভিত্তিক সব কর্মকর্তার নিয়োগ বাতিল হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল। পুলিশের দাবি দাওয়া পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস আইজিপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও 13 সহকারী প্রক্টরের পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টা 21 বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এর আগে দুপুর 2টা 10 ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরের আসবাবপত্র নতুনভাবে সাজানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর। তবে যমুনা ভবনের সামনে এখনও নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, 2008 সালে 1/11 পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ যমুনায় ছিলেন। এর আগে 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলোতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন। এদিকে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হাসিবুলের মৃত্যু। ঢাকার সাভারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন হাসিবুল ইসলাম। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হাসিবুল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের দেলোয়ার ঢালির ছেলে। এদিকে হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা ছুটে আসেন তার বাড়িতে। এ সময় তার রুহের মাগফিরাতের কামনায় বিএনপি নেতা খন্দকার মাসুকুর রহমান, আনিসুর রহমান, খোকন তালুকদার ও জামায়াতের ইসলামের নেতা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিবারের হাল ধরতে গত 4 আগস্ট হাসিবুল কাজের সন্ধানে ঢাকা সাভার এলাকায় যায়। 5 আগস্ট সকালে হাসিবুল কাজ ফেলে আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেয়। এই সময় পুলিশের গুলিতে তার মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বুধবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেএমপি কমিশনার। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে কেএমপি সদর দপ্তরে খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এক সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। এই সময় শিক্ষার্থীদের নানামুখী প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের কেন এগুলো করতে হয়েছিল তা এই আইনের অধীনে থাকলে তোমরা বুঝতে। এ নিয়ে আমি তোমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মুজাহিদ আকাশ। তিনি পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করেন, স্বাধীন বাংলাদেশে কেন আপনারা আমাদের ওপর গুলি চালালেন? ছাত্র জনতার ওপর গুলি চালানোর আপনারা কে? কার নির্দেশে আপনারা আমাদের উপর গুলি চালালেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি তিনি বলেন, আগামীর দিনগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে নিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। সমন্বয়ক তানভীর বলেন, আপনারা এতদিন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসে আমাদের সঙ্গে সভা করার জন্য ডেকেছেন। আপনাদের চাটুকারিতা কমেনি। আমরা আপনাদের চাটুকার পুলিশ কর্মকর্তাদের বদলে চাই। আপনারা নিজ বিভাগের মধ্যে সংস্কার করেন, চাটুকারিতা বাদ দেন। সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, প্রয়োজনে ২০ বছর এই জাতীয় সরকার থাকবে, তবে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলকে আমরা ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে তারা লুটপাট শুরু করে দিয়েছে। আমরা এই দেশটাকে সাজাতে চাই, নষ্ট করতে চাই না। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি শফিকুল ইসলাম মনা বলেন, সাম্প্রতিক যেসব সহিংসতা ঘটেছে এতে যদি বিএনপির কোনো কর্মী জড়িত থাকে তাদের বিচার করা হবে। এক পর্যায়ে সভা শেষ হওয়ার আগেই বিদায় নিতে চান পুলিশ কমিশনার। তিনি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করে বলেন, রাত ৯টায় যশোর ক্যান্টনমেন্ট জিওসির সঙ্গে আমাকে বৈঠক করতে হবে। আগামীকাল এই সভাটিতে আবারও আমরা বসবো। এদিকে প্রথম দায়িত্ব জনগণের পক্ষে অবস্থান নেওয়া, বলেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমার প্রথম এবং সর্বপ্রথম দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণ করা এবং যারা সরকারে থাকবেন তাদেরও কিন্তু লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনগণের নতুন যে সরকার আসছে তারা এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দেন। তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধান অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি এএম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তিভিত্তিক সব কর্মকর্তার নিয়োগ বাতিল হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের সব স্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা লাভবান হয়েছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে তাদের সরানোর জন্য আন্দোলন জোরালো হচ্ছে। বুধবার ৭ই আগস্ট ফোনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এর প্রধান ও অতিরিক্ত সচিব শামসুদ সাদাত সেলিম এই তথ্য জানান। তিনি বলেন, সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। এখন যেহেতু ওইভাবে সরকার কার্যকর নয়, তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তখনও একসাথে সবগুলো বাতিলের আদেশ জারি করা হবে। প্রশাসনের শীর্ষ সূত্র অনুযায়ী এর পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলার সাথে জড়িত পুলিশের মহাপরিদর্শকদের পদটি তাৎক্ষণিক বাতিল করা হয়েছে। যেসব কর্মকর্তারা চুক্তিতে আছেন তারা আওয়ামী লীগ সরকার ঘরানা বলে পরিচিত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ অনেকটাই বেড়ে গিয়েছিল। এই বছরের জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা কর্মকর্তারা অপরিহার্য না হলেও আস্থাভাজন হওয়ার কারণে মেয়াদ শেষে তাদের চুক্তিতে রেখে দেওয়া হয়েছে। এ সময় থেকে চুক্তিভিত্তিক নিয়োগের যেন হিড়িক পড়েছিল। ভোটের পর অর্ধশতাধিক কর্মকর্তা চুক্তিতে নিয়োগ পান। সরকার আবার ক্ষমতায় আসার কৃতজ্ঞতা হিসেবে আস্থাভাজন কর্মকর্তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয়। বিকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত চলে এই কর্মসূচি। জানা গেছে, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তারা। এদিকে পুলিশের দাবি দাওয়া পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস আইজিপির। চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। আজ বিকেলে আইজিপি তার দপ্তরে এক বৈঠকে পুলিশ সদস্যদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আজ রাতে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেলে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আইজিপি মঈনুল ইসলামের সঙ্গে দেখা করে তাদের দাবি দেওয়া উপস্থাপন করেন। এ সময় আইজিপি ধৈর্য ধরে তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় পুলিশ সদস্যদের দাবি দেওয়া বাস্তবায়নে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিহত পুলিশের সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ১৩ সহকারী প্রক্টরের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান ও ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। আজ বিকেলে তারা উপাচার্য এএসএম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের পেছনে তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা বলেছেন। পদত্যাগী প্রক্টর মাকসুদুর রহমান নিজেই রাত 8:15টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগ করা সবাই আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রথম প্রশাসনের কেউ পদত্যাগ করলেন, মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন। আজ বিকালে উপাচার্যের কাছে আমি ও ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমরা পদত্যাগ করেছি। গত বছরের ৫ই এপ্রিল প্রক্টর পদে নিয়োগ পেয়েছিল ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান। এর আগে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। এদিকে সুসংহত গণতন্ত্রের পথে ফেরা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে সুসংহত গণতন্ত্রের পথে ফিরিয়ে আনাটা অন্তর্বর্তী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করে বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটির ভাষ্যমতে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে আইন বিশেষজ্ঞ অনেকের পরামর্শ, দেশে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারের আরও সময় প্রয়োজন, তাই নির্বাচন পেছানো যেতে পারে। গতকাল বুধবার ক্রাইসিস গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা। বিক্ষোভে অন্তত ৪৪০ জন নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে সরকার গঠন হয়। এই সরকারের নেতৃত্বে থাকছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রাইসিস গ্রুপ বলছে, বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের বড় প্রয়োজন রয়েছে। দ্রুত নির্বাচনের আয়োজন করলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে যারা বিএনপিকে ক্ষমতায় থাকা অবস্থায় দেখছেন, তারা জানেন দলটি আওয়ামী লীগের তুলনায় খুব একটা ভালো নয়। সাম্প্রতিক আন্দোলনে যারা সড়কে নেমেছিল, তাদের খুব কম অংশই বিএনপিকে নেতৃত্বে দেখতে চায়। আগামী নির্বাচনে লড়তে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজস্ব একটি রাজনৈতিক দল গড়তে চান বলে মনে হচ্ছে। এই জন্য তাদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত।